Hello and welcome you all to our YouTube channel পথের পাঁচালী ক্লাসেস। আমরা আজকে ক্লাস 12 এর একটি নতুন চ্যাপ্টার পড়ব, ক্লাস 12 থার্ড সেমিস্টার। এই চ্যাপ্টারটা টোটাল 24খানা পেজ রয়েছে, টেক্সট বইয়ের পেজ রয়েছে। টেক্সট বইটা সম্পূর্ণভাবে পড়ব, তবুও আমরা কনসেপ্ট ওয়াইজ পড়ব, এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড আর একটা জিনিস যেটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে যে কেমনভাবে শর্ট কোশ্চেন আমাদের এক্সামিনেশনে করবে, অর্থাৎ আমাদের বর্তমান পরিস্থিতিতে সেমিস্টার সিস্টেম চলে এসছে, এটা আমরা জানি। তো থার্ড সেমিস্টার আমাদের সম্পূর্ণভাবে শর্ট কোশ্চেনের উপর বেস করা হবে। তো শর্ট কোশ্চেনে কেমনভাবে অ্যান্সার করা যায় সেটা সম্পর্কেও আমরা ধারণা নেব। চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। দেখো ইউনিট 2 যেটা রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, ঠিক আছে। দেখো অনেক পেজ রয়েছে, 24খানা যতটা সম্ভব পেজ রয়েছে। তো চেষ্টা করব সব ধীরে ধীরে শেষ করে ফেলার এবং শেষে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার ক্লাস দেবো, সেটা আজকে নয় তবে দেবো। চলো দেখে নিয়ে যাও। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো জিওমরফিক প্রসেস যেটা রয়েছে এটা বুঝতে গেলে বা বহির্জাত প্রক্রিয়া সমূহ সেটা বুঝতে গেলে আমাদেরকে কিছু কিছু জিনিস বুঝে নিতে হবে। তবুও পাঠ্যসূচির অন্তর্গত যেসব জিনিস সেগুলোকে আমরা দেখে নেব। বহির্জাত প্রক্রিয়া সমূহ সেগুলোর আন্ডারে কী কী রয়েছে সেটা হচ্ছে পুঞ্জক্ষয় রয়েছে, ম্যাস ওয়াস্টিং, হিমবাহ প্রক্রিয়া রয়েছে এবং গঠিত ভূমিরূপ রয়েছে, আর ভৌমজলের কার্য ও সৃষ্ট ভূমিরূপ, এই কটা রয়েছে। ঠিক আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো এইটা শেখার আগে আমরা কিছু কনসেপ্ট এক্সট্রা নিয়ে নেবো, একটা বেসিক কনসেপ্ট আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কি জিনিসটা সেটা আবার বুঝে নিই। তোমাদেরকে যদি সিম্পলি বলা হয়, ধরো সরি এটা ধরো পৃথিবীর উপরের অংশ বা পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর ভূমিরূপের যে ভূত্বকটা রয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, ভেবে চলো। এটা হচ্ছে ভূত্বক, এটার নাম আমরা কি দিলাম, ভূত্বক। বুঝে গেছি। এবার দেখো ভূত্বকের এই দিকটা উপরের অংশ, এই দিকটা নিচের অংশ। আমরা অনেক আগে কিন্তু ভূত্বকের তলাটা পড়েছি, কিন্তু যদিও সেটা তেমনভাবে এখানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়, তবুও একটু হালকা করে আমরা মনে করে দেওয়ার চেষ্টা করব যে ভূত্বকের তলার অংশটা যেটা রয়েছে সেটাকে মনে করে দেখো আমরা এরকম কেকের মতো কেটে নিতাম, যে এর অংশটাকে ভাগ করতাম, বিভিন্ন ভাগে ভাগ করতাম। একটা নাম দিয়েছিল কেন্দ্রমণ্ডল, আর একটা ছিল গুরুমণ্ডল। একটা আইডিয়া করিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা কেন্দ্রমণ্ডল, আর একটা নাম দেওয়া হয়েছে গুরুমণ্ডল, আর তারপরে পুরো উপরের অংশটাকে ভূত্বক বলা হচ্ছে। এখানটা পুরোটা কি হচ্ছে, ভূত্বক। এবার ভূত্বক যেটা রয়েছে সেটাতে তোমার বহু ধরনের ভূমিরূপ রয়েছে, যেমন পর্বত, মালভূমি বা সমভূমি। তাহলে একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগছে, তাহলে কি ভূত্বকের তলা যেটা রয়েছে সেই এরিয়াতেও কোনো রকম ভূমিরূপ রয়েছে? তো সেটার ওপরই চর্চা আজকে, ঠিক আছে। তো ভূত্বকটাকে যদি একটু ঠিকঠাক ভাবে ভাবনা চিন্তা করা হয়, বা ভূমিরূপ, ঠিক আছে, ভূমিরূপ বলি আমি চালাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দেখো ভূমিরূপের যে গঠন রয়েছে সেটা ভূপৃষ্ঠের উপরের অংশ, আরেকটি ভূপৃষ্ঠের
নিচের অংশ। অর্থাৎ ভূমিরূপ যেটা হয়েছে, একটা ভূপৃষ্ঠের ওপরের অংশ গঠিত হচ্ছে আর একটা ভূপৃষ্ঠের নিচের অংশ গঠিত হচ্ছে, এই দুভাগেই ভাগ করা সম্ভব। ভূপৃষ্ঠের উপরের অংশ যেটা রয়েছে, ভূপৃষ্ঠের উপরের অংশ, এতে দু ধরনের শক্তি কাজ করে। দেখো, ভূপৃষ্ঠের উপরের অংশে যে ভূমিরূপ রয়েছে সেটাতে কোনো না কোনো শক্তি কাজ করছে, এবং ভূপৃষ্ঠের নিচের অংশ যেটা আছে সেটাতেও কোনো না কোনো শক্তি আমাদের কাজ করে চলেছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের অংশে এবং ভূপৃষ্ঠের নিচের অংশে। তো ভূপৃষ্ঠের উপরের অংশে যেটা রয়েছে সেখানে যেসব শক্তি কাজ করে চলেছে, ভূপৃষ্ঠের উপরের অংশে যেসব শক্তি কাজ করে চলেছে সেগুলো মূলত তিনটে। কি কি জানিয়ে দিই। তোমরা অনেকবারই পড়েছো, বুঝতে পেরে যাবে এক্ষুনি। ভূপৃষ্ঠের উপরের অংশে যে তিনটি শক্তি কাজ করে সেটা হচ্ছে নদী, হিমবাহ, আরেকটি রয়েছে বায়ু। এগুলো ছাড়াও আর একটা কাজ করে সেটা হচ্ছে অন্তর্জাত শক্তি। একটি অন্তর্জাত শক্তি রয়েছে, এটা একটু আলাদাভাবে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এবার দেখো, এটার নাম আমি অ্যাস্থেনোস্ফিয়ার দিয়ে কেন ছেড়ে দিচ্ছি, কারণ দেখো অ্যাস্থেনোস্ফিয়ার থেকেই আমাদের তোমার ভূমিকম্প হচ্ছে, আবার এইখান থেকে কিন্তু আমাদের অগ্নুৎপাত হচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে অ্যাস্থেনোস্ফিয়ার থেকেও অনেক ধরনের ঘটনাসমূহ ঘটে চলেছে, যার ফলেও কিন্তু আমাদের ভূপৃষ্ঠের ওপরের অংশে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তবে আমাদের এইখানে চর্চার বিষয় হবে হিমবাহ। আমাদের এখানে চর্চার বিষয় তাহলে কি হবে? হিমবাহ। এটা সবসময় মাথায় রাখবো, কারণ আমাদের যে টপিকটা রয়েছে এইখানে ক্লাস 12 সেম 3, এটা কিন্তু তোমার হিমবাহ টপিকটাই রয়েছে। সুতরাং আমরা হিমবাহ দেখেই বেশি ফোকাস করে চলবো। চলো টেক্সট বইয়ে চলে যাই। চলো টেক্সট বইয়ের আগে আর একটা টপিক বাকি রয়ে গেছে, সেটা পড়িয়ে নিই। সেটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠের নিচের অংশ। ভূপৃষ্ঠের নিচের অংশে যে শক্তি সমূহ রয়েছে সেটাতে মূলত আমরা যে শক্তিটা পেয়ে থাকি ভূপৃষ্ঠের নিচের অংশে, সেটা হচ্ছে তোমার ভৌমজল। আচ্ছা, ভৌমজল কাকে বলে সেটা আমরা জেনে নিই হালকা করে, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। এবং ভৌমজল, আর একটা জিনিস জানিয়ে নিই, ভৌমজল আমাদের মূলত কার্স্ট অঞ্চল, এখানে কার্যকর, কার্স্ট অঞ্চলে বেশি কার্যকর।
ভৌমজল কিভাবে হয় সেটা প্রথম আমরা জেনে নিই। ধরো এটা পৃথিবীর উপরের অংশ, পৃথিবীর নিচের অংশে দু ধরনের শিলাস্তর দেখা যায়। পৃথিবীর নিচের অংশে কত ধরনের শিলাস্তর দেখা যায়? দু ধরনের। একটার নাম হচ্ছে প্রবেশ্য শিলাস্তর, একটির নাম, এটার নাম আমি অপ্রবেশ্য করে দিই, কারণ দাগ কাটার আমরা অপ্রবেশ্য হিসেবে ভেবে চলবো। অপ্রবেশ্য শিলাস্তর, ঠিক আছে। তাহলে একটি হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, আর আরেকটি যেটা রয়েছে সেটাকে বলা হয় প্রবেশ্য শিলাস্তর। আর একটা নাম কি তাহলে? প্রবেশ্য শিলাস্তর। তাহলে একটি প্রবেশ্য শিলাস্তর আর একটি অপ্রবেশ্য শিলাস্তর। অপ্রবেশ্য শিলাস্তর কোনগুলা? ধরো স্লেট বা রূপান্তরিত শিলা, এরা মূলত রূপান্তরিত এবং হচ্ছে আগ্নেয় শিলা, এরা মূলত অপ্রবেশ্য শিলাস্তর। মানে এইখান দিয়ে অপ্রবেশ্য শিলাস্তর কেন হচ্ছে, এর ভেতর দিয়ে জল প্রবেশ করতে পারে না, মাথায় রাখবে। আর প্রবেশ্য শিলাস্তর কোনগুলো? বেশিরভাগ ক্ষেত্রে তোমার পাললিক শিলা বা মাটি, এদেরকে বলা হয় প্রবেশ্য শিলাস্তর। তো অনেক ক্ষেত্রে কি হয়, ভূপৃষ্ঠের নিচে প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর অনেকটা এরকম ইউ আকৃতির অবস্থান করে। আর এই সময় আর একটা মজাদার জিনিস যেটা ঘটে থাকে, যে এরা পরস্পরের সমান্তরালে অবস্থান করে। কেমন ভাবে অবস্থান করে? পরস্পরের সমান্তরালে। আর এরকম ক্ষেত্রে যদি দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর চলে আসে, তখন কি হয়? ধরো আমি মেনে চললাম এটা পৃথিবী পৃষ্ঠ, এবার ধরো যদি অপ্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তর এরকম অবস্থান করে, ধরো এইখানে বৃষ্টি হয়েছে ভেবে চলো, তখন কি হয়? জল অপ্রবেশ্য শিলাস্তরে প্রবেশ না করে প্রবেশ্য শিলাস্তরের ভেতর দিয়ে কোথায় চলে আসে? ভেতরে। জল কোথায় চলে আসে তাহলে? ভেতরে। যে এই অংশটাতে ধরো জমা হয়ে গেছে, তো এই যে জল তৈরি হয়ে গেছে, এই জলটা কি বলা হচ্ছে? ভৌমজল। কি বলা হচ্ছে? ভৌমজল। অর্থাৎ বৃষ্টির জল বা নদীর জল বা যে কোনো জল যদি ভূপৃষ্ঠের তলদেশে এসে হাজির হয়ে যায়, তখন তাকে বলা হয় ভৌমজল। এই টপিকটার উপর বেশ করে আরটিজিওকুপ থেকে থাকে, যদি তোমাদের সিলেবাসে থাকে, যদি তোমাদের সিলেবাসে থাকে আমি অবশ্যই জানাবো, এটা মাথায় রাখবে। কিন্তু আরটিজিওকুপ আমার এখনো পর্যন্ত আমি দেখিনি, টেক্সট পড়বো, পড়লেই বুঝতে পারবো যে আরটিজিওকুপ আছে কি নাই। যদি থেকে থাকে অবশ্যই এর মধ্যেই পেয়ে যাব। তাহলে ভৌমজল কেমনভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা অনেকটাই ভালোভাবে জানতে পেরে গেছি। এত দূর যদি টপিকটা আমরা জানতে পেরে যাই, তাহলে 90% ক্ষেত্রে কিন্তু আমরা টেক্সট বইয়ের ভেতর প্রবেশ করতে পারবো। চলো দেখে নিই টেক্সট বইয়ের দিকে এগোই।
দেখো বহির্জাত প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যেগুলি ভূমিরূপের পরিবর্তন সাধনে বাইরে থেকে কার্যকরী হয়। তো এটা বাইরে থেকে কার্যকরী হয় বলি এর নাম কিন্তু বহির্জাত প্রক্রিয়া দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বহির্জাত প্রক্রিয়া যেটা যেখানে আছে সেখানে মূলত তিনটে প্রক্রিয়া কাজ করে, আমি বারবার বলেছিলাম, একটা নদী, একটা হিমবাহ, একটা বায়ু। এছাড়া যারা কাজ করে তারাকে ভৌমজল, সমুদ্র তরঙ্গ। এদের করতে কি কি ধরনের তোমার ঘটনা ঘটছে, একটা হচ্ছে ক্ষয়ীভবন, একটা আবহবিকার, একটা পুঞ্জক্ষয়। এছাড়াও কি কি ঘটছে, অগ্নিভবন। এগুলো কি জিনিস পরে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। আবহবিকার ক্ষয় অতটা মানে সিলেবাসে যদি থাকে আমি অবশ্যই তোমাদের ব্যাখ্যা করব। তো এরা কি করছে, তোমার বাইরে থেকে বিভিন্ন ধরনের ভাবে কাজ করছে। দেখো নদীর কাজটা আমরা ক্লাস 10-এ পড়েছি, হিমবাহ পড়েছি, বায়ু পড়েছি। এবারে হিমবাহ টপিক আছে, সেম জিনিস পাবে, একটু ডিটেলসে পাবে, আর কিচ্ছু নয়। ভৌমজলের যখন টপিক আসবে ভৌমজল পড়বো। সমুদ্র তরঙ্গ সেম ভাবে, সমুদ্র তরঙ্গ কেমন ভাবে তোমার কাজ করে সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরো এইখানটাতে সমুদ্র অবস্থান করছে, আর এইখানে ধরো মাটি বা তোমার ভূমি। সমুদ্র তরঙ্গ বারবার এইখানে যদি তোমার ধাক্কা খায় তাহলে ধীরে 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 কি হবে, এইখানেও বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করবে। অর্থাৎ সমুদ্র তরঙ্গও আমাদের কিন্তু ভূমিরূপ গঠনে সাহায্য করে, এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের প্রথম টপিক যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে পুঞ্জক্ষয় বা ম্যাস ওয়াস্টিং। জিনিসটা কি বুঝি, সংজ্ঞা। পুঞ্জক্ষয় বলতে ভূমিভাগ থেকে মৃত্তিকা শিলাজাত পদার্থের আলগা হয়ে পড়া এবং অভিকর্ষের টানে নিম্নে পতিত হওয়া বোঝায়। পুঞ্জক্ষয় বলতে তাহলে কি বোঝায়, ভূমিভাগ থেকে মৃত্তিকা ও শিলাজাত পদার্থ আলগা হয়ে পড়া এবং অভিকর্ষের টানে নিম্নে পতিত হওয়া বোঝায়। তেমন হয়ে কিছু বুঝতে পারলাম না, আরেকটু এগোই। এই পদার্থসমূহ প্রবাহ বা অধঃপতন তাদের অবস্থান ও অভিকর্ষ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদিও জল, বরফ, বাতাসের উপস্থিতিতে এই পতন দ্রুততর হয়। জিনিসটা কি বুঝি, ধরো এখানে মাটি রয়েছে একটা, মাটি কি নিয়ে গঠিত হয়, শিলা নিয়ে। শিলা ক ধরনের হয়, 3 ধরনের, পাললিক, আগ্নেয়, রূপান্তরিত। এবার ধরো কি ঘটনা ঘটলো, ধরো এইখানে একটা শিলা রয়েছে, পৃথিবীর বাইরে হঠাৎ করে দেখো, ধরো দিনের বেলা 42°C তাপমাত্রা, আর শীতকালে বা তোমার গরমকালে তোমার রাত্রিবেলা হয়ে গেল 32°C তাপমাত্রা। কত ডিগ্রি তফাৎ, 10 ডিগ্রির। সেম ভাবে ধরো তুমি যদি মরু অঞ্চলে যাও, দিনের বেলায় 45°+ পাবে, আর ঠিক অন্ধকারে হয়ে যায় মাইনাসে, -2, 3, 5, 2°C মাইনাস। তো বিরাট বড় পার্থক্য হয়ে যায়। এবার ধরো এরকম 10°C পার্থক্য বলো বা তোমার এত বেশি পার্থক্যই বলো, তো এতে কি হয়, অনেক ক্ষেত্রে শিলার মধ্যে কি ফাটল সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়ে যায়, শিলার মধ্যে ফাটল কেন সৃষ্টি হয়ে যায়, যখন গরম থাকে সেটা তখন মাঝে মধ্যে এরা বেড়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে এরা কি হয়, কমে যায়। এবার বারবার বাড়া কমার জন্য এদের মধ্যে এই জিনিসটা ঘটে, যেটা আমরা আবহবিকার টপিকে পড়েছি ক্লাস 9-এ। 11-এ উঠে গেছি, আমরা একসেপ্ট করে চলবো যে এইগুলো আমরা জানি, অত ডিটেলসে যাব না। এবার ভাবো এই রকম চলতে চলতে হঠাৎ করে ঈশ্বরের ইচ্ছা গেল এখানে বৃষ্টি হয়ে গেছে, তো তরমুজের ভেতর দিয়ে এবার জল ঢুকছে। যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে এটা কি হবে, ধীরে ধীরে তোমার ভাঙতে শুরু হয়ে যাবে, ভাঙতে ভাঙতে তলায় এরকমভাবে ধীরে ধীরে শেষ হতে থাকবে, যে একটা সময় কি হবে, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে ঘটনাটা ঘটছে এটাকেই কিন্তু বলা হচ্ছে পুঞ্জক্ষয়। পুঞ্জক্ষয় বলতে তাহলে কি, ভূমিভাগ থেকে মৃত্তিকা আর শিলাজাত পদার্থ আলগা হয়ে পড়ছে, আলগাই হচ্ছে, আমরা দেখলাম আলগা হয়ে পড়ছে, এবং অভিকর্ষের টানে কি হচ্ছে, এগুলো নিচের দিকে পতিত হচ্ছে, আর এর ফলস্বরূপ কি হচ্ছে, তোমার এগুলো বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এগুলো পড়বো একটু বাদ, তাহলেই বুঝতে পারবো। তবে কিভাবে পুঞ্জক্ষয় হচ্ছে সেটা আশা করছি তোমাদের ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে। পুঞ্জক্ষয় দেখো দুটো কারণ বলছে, একটা প্রাকৃতিক কারণ আর একটা কি বলছে, মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ বা প্রাকৃতিক কারণকে দুভাগে ভাগ করছে, একটা পরোক্ষ কারণ, একটা সক্রিয় কারণ। ঠিক আছে, পরোক্ষ কারণ কারা, গঠন সংক্রান্ত, ঢাল সংক্রান্ত, জৈব সংক্রান্ত, শিলা সংক্রান্ত, স্তরায়ন সংক্রান্ত, জলবায়ু সংক্রান্ত। দেখো জলবায়ু সংক্রান্ত
আমি এইমাত্র হিসেব মতো পড়িয়েই ফেলেছি। জৈব সংক্রান্ত পড়বো, ইঁদুর ফিঁদুর কেমনভাবে কেস ঘটায় সেগুলো। গঠন সংক্রান্ত, ঢাল সংক্রান্ত, স্তরায়ন সংক্রান্ত সব টপিকগুলো ডিটেলসে পড়বো যদি সিলেবাসে থাকে। আর একটা কি আছে, সক্রিয়করণ। সক্রিয়করণে কি আছে, প্রবল বৃষ্টির দরুন সৃষ্ট জলস্রোত। এটা প্রবল বৃষ্টির দরুন নয়, কেটে সিম্পল বৃষ্টির দরুন বলেছি। প্রবল বৃষ্টির দরুন কি সেটা জানতে পারবো। ভূয়ালোড়নজনিত কারণ, যেটা একটু আগে বলছিলাম আমরা ভূমিরূপ গঠনের সময় কাজে লাগে। প্রবাহকালে প্রাপ্ত গতি সঞ্চারক শক্তি, এটাও কি জিনিস সেটা কিন্তু আমরা পড়তে পড়তে টের পাবো। মনুষ্য সৃষ্ট কি হচ্ছে, জীবিকা সংক্রান্ত কার্যকলাপ, উন্নয়নমূলক কাজকর্ম এতেও হয়ে থাকে। কেমন ভাবে কিছুক্ষণ বাদে জানতে পারবো। তো দেখো, এইখানে যেসব সংক্রান্ত জিনিস দেওয়া হয়েছে তোমার ওই পুঞ্জক্ষয়ে, তার মধ্যে প্রথম টপিক যেটা আসছে সেটা হচ্ছে প্রবাহ। কি আসছে প্রথম টপিকটা, প্রবাহ। প্রবাহকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ধীর প্রবাহ আর একটা হচ্ছে দ্রুত প্রবাহ। ধীর প্রবাহ কাকে বলে, বা ধীর প্রবাহ প্রথমে 4 প্রকারে ভাগ করে দিয়েছে। মৃত্তিকা বিসর্পণ, হিমায়িত কিল গঠন, তেলাস বা শিলা বিসর্পণ এবং সলিফ্লাকশন। এতগুলো জিনিস আমাদের টপিকে রয়েছে। পুরো চ্যাপ্টারটা শেষ করতে অনেক টাইম লাগবে, তবে আমরা ধীরে সুস্থে করব। দেখি, মৃত্তিকা তোমার ধীর প্রবাহের প্রথম টপিক মৃত্তিকা বিসর্পণ, সেটাই করা আছে। দেখি জিনিসটা কি বলছে। পুঞ্জিত দ্রব্যের অধোগমনের সর্বাপেক্ষা দৃষ্টান্ত হলো মৃত্তিকা বিসর্জন। অধোগমন মানে নিচের দিকে যাওয়া, অধোগমন মানে কি তাহলে নিচের দিকে যাওয়া। পুঞ্জিত দ্রব্যের অধোগমনের সর্বাপেক্ষা দৃষ্টান্ত হলো মৃত্তিকা বিসর্পণ। কি জিনিসটা দেখি, এক্ষেত্রে অভিকর্ষের টানে ক্ষয়প্রাপ্ত আলগা দ্রব্য ও মৃত্তিকা ধীর গতিতে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে আসে, যাকে মৃত্তিকা বিসর্পণ বলা হয়। ঠিক আছে, এখানে একটা ছবি দিয়ে আছে, কিন্তু এত তাড়াতাড়ি এইখানটা বুঝতে পারবে না, পুরো টপিকটা পড়লে বুঝতে পারবে। পাহাড়ের গা বেয়ে কি নাবা না নাবা এখানে বুঝতে পারবে। প্রান্তীয় ও নাতিশীতোষ্ণ উভয় অঞ্চলে মৃত্তিকা বিসর্পণ লক্ষিত হয়। এর উপস্থিতি নানাভাবে চিহ্নিত করা যায়, যেমন তারের বেড়ার খুঁটি বা টেলিগ্রাফের খুঁটি বা ল্যাম্পপোস্ট বা বৃক্ষকাণ্ড পাহাড়ের গায়ে নিচের দিকে ঝুলে থাকে বা ঝুঁকে থাকে। ওপরের ক্ষয়প্রাপ্ত দ্রব্য জমা হওয়ায় পাথরের দেওয়াল কাত হয়ে পড়লে প্রভৃতি। এছাড়া মৃত্তিকার অন্তঃস্তরে প্রস্তরচূর্ণ বাইরে এলে শিলাস্তরের উপরিদিকে নিম্নমুখে ঠেলে অবস্থান করলে এটাও মৃত্তিকা বিসর্পণের নির্দেশ করে। কি জিনিসটা এখানে বোঝা সম্ভব নয়, বুঝে নিই। ধরো এটা হিমালয় পর্বতমালা। আঁকার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করবো। এবার কি হচ্ছে, এখানে ধরো বৃষ্টি হয়, আবার বৃষ্টি হচ্ছে, অনেক ক্ষেত্রে বরফ বৃষ্টি হয়, আবার কি হয় ইঁদুরে গর্ত খুঁড়ছে, বা অনেক ক্ষেত্রে এখানে আবহ বিকার হতে পারে। তাছাড়া কি করতে পারে, এখানে নদী ক্ষয় করছে, হিমবাহ ক্ষয় করছে,
তো এর ফলে কি হয়, এর যে চারপাশটা উল্টো দিকে দেখাচ্ছি, এইখান থেকে অনেক ধরনের মাটি আলগা হয়ে যায়। কি হয়ে যায়? আলগা হয়ে যায়। আর পৃথিবী কোন দিকে সব জিনিসকে টানে? নিচের দিকে। তো এইগুলো ধীরে 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 পর্বতের গা বেয়ে নামতে থাকে। কি বুঝলাম? এগুলো পর্বতের গা বেয়ে নামতে থাকে। তো এটা হচ্ছে এক ধরনের ধীর সঞ্চরণ। এটা কি এক ধরনের ধীর সঞ্চরণ? সেটাকেই কি বলা হচ্ছে এইখানে? দেখো, এইখানে সেম জিনিসটা বলা হয় যে মৃত্তিকা বিসর্পণ, ধীর গতির একটা অংশ। কি হলো যে পুঞ্জিত দ্রব্যের অধোগমনের, পুঞ্জিত দ্রব্যের মানে কি? ওই জিনিসগুলো যেগুলো বলছিলাম তোমার কি হচ্ছে, ধীরে 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 তোমার গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেটার একটা অপশন কি? মৃত্তিকা বিসর্পণ। এর ফলে কি হচ্ছে, তারের বেড়ার খুঁটি বা টেলিগ্রাফ খুঁটি বা ল্যাম্প পোস্ট বা বৃক্ষকাণ্ড পাহাড়ের গায়ে নিচের দিকে ঝুলে থাকে বা ঝুঁকে থাকে। কিসের জন্য ঝুঁকে থাকে? কারণ মাটিগুলো নিচের দিকে নামছে। বুঝবো না, মাটিগুলো নিচের দিকে নামছে, এর জন্য এরাও কি হচ্ছে, ধীরে ধীরে এই দিকেই ঝুঁকে যাচ্ছে। কারণ একটা সময় এরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে। বুঝতে পারছো? দেখো গাছের গুড়ি, টেলিগ্রাফ পোস্ট দেখো ওই দিকে তোমার বেরিয়েছে, এই গাছের গুড়িটা এই দিকে দেখতে পাবে। এই ধরনের ঘটনা তোমার ঘটতে থাকছে। তো এই ধরনের যে ঘটনা ঘটতে থাকছে তাকে কি বলা যায়? মৃত্তিকা বিসর্পণ। কোশ্চেন কি করতে পারে, যে তারের বেড়ার খুঁটি বা টেলিগ্রাফের খুঁটি বা ল্যাম্পপোস্টের খুঁটি বা বৃক্ষকাণ্ড পাহাড়ের গায়ে নিচের দিকে ঝুলে থাকা কিসের নিদর্শন? মৃত্তিকা বিসর্পণের নির্দেশন। সবসময় মাথা রাখবে, কিসের নির্দেশন? মৃত্তিকা বিসর্পণের নির্দেশন। এছাড়া মৃত্তিকার অন্তঃস্তরের প্রস্তরচূর্ণ বাইরে এলে এবং শিলাস্তরের উপরের দিকে নিম্নমুখে ঠেলে অবস্থান করলে। কি বলছে? মৃত্তিকার অন্তঃস্তর, মৃত্তিকার ভেতরের অনেক ধরনের স্তর থেকে থাকে, আমি বলেছিলাম। তার সেটা কি হচ্ছে? প্রস্তরচূর্ণ বাইরে এলে, মৃত্তিকার ভিতরের দিকে যে প্রস্তরচূর্ণ রয়েছে, এই ধরো এইখানটা, এগুলো ধীরে 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 সাইড হচ্ছে। তাহলে কি হচ্ছে? এইখানটা ওপেন হয়ে যাবে। যদি তুমি সিম্পল বুঝতে থাকো, এগুলো ধরো ধীরে 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 সাইড হচ্ছে, তাহলে কি হচ্ছে? মৃত্তিকার ভেতরটা কি হয়ে যাচ্ছে? বেরিয়ে আসছে। তো এই বেরিয়ে আসার জন্য কি হয়, শিলাস্তরের উপর দিকে নিম্নমুখে হেলে অবস্থান করে। প্রস্তরচূর্ণ কি হচ্ছে? শিলাস্তরের উপরের দিকটা যেটা আছে সেটা কি হচ্ছে? নিচের দিকে হেলে অবস্থান করছে। ঠিক আছে, এটাও এক ধরনের মৃত্তিকা বিপর্ষণ নির্দেশ করছে। কোশ্চেন করবে এগুলো। অনেকগুলি প্রক্রিয়া যেগুলি এককভাবে অধোগমনে খুব সামান্য কার্যকর, তারা মিলিতভাবে মৃত্তিকা বিসর্পণ ঘটায়। ঠিক আছে, বৃষ্টিধারা, বৃষ্টির ফোঁটা প্রভাব, ক্ষুদ্র দ্রব্যাদি নিম্নগামী হয় এবং বৃহৎ প্রস্তাদি নিম্নাংশে সূক্ষ্ম ক্ষয়িত পদার্থ সমূহ অপসৃত হতে পারে। ঠিক আছে, সমস্ত জিনিস ক্ষয়ের ফলে নিচের দিকে নেমে আসছে। এর ফলে প্রস্তরটি হচ্ছে অধোগমন সহজ হয়ে যাচ্ছে, নিচের দিকে নামা সহজ হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা যে টপিকটা পড়লাম সেই টপিকের প্রথম পড়ছি প্রবাহ। কিসের কিসের কোন টপিক থেকে পড়ছি? সেটা হচ্ছে তোমার পুঞ্জক্ষয়। পুঞ্জক্ষয়ের ফার্স্ট টপিক আমরা কি পড়লাম? তোমার প্রবাহর প্রথম টপিক মৃত্তিকা ধীর প্রবাহ। তাহলে কি হচ্ছে? প্রবাহর দুটো টপিক, একটা ধীর প্রবাহ একটা দ্রুত প্রবাহ। আর ধীর প্রবাহের প্রথম টপিক হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। আজকে আমরা এইটা পড়লাম। এইখান থেকে আমাদের টুকেনিয়ার বিষয় হবে মৃত্তিকা বিসর্পণের তোমার যে চিহ্নগুলো রয়েছে বা যেগুলো দেখলে বোঝা যায়, দৃষ্টান্ত 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 যেগুলো রয়েছে সেইগুলো আমরা আজকে খাতায় নোট ডাউন করে নেব। আজকের টপিক এত দূর পর্যন্তই। এর পরের দিন আরও পড়ানো হবে ধীরে ধীরে। যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা পুরনো আছে তারা চ্যানেলটি যেসব পড়াগুলো আছে একটু চেষ্টা করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার, যাতে তারা এই জিনিসগুলো পায়। আর একটু লাইক করার চেষ্টা করবে, বেশি বেশি করে লাইক করার চেষ্টা করবে, শেয়ার করার চেষ্টা করবে। কিছু অসুবিধা হলে কমেন্টে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ।